ধরে নিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি বাইরের কাছ থেকে আমার বড় ভাইকে। যারা এই বাঘের আক্রমণে মারা যায় তাদের যদি ফিরিয়ে আনা হয় তাদের সমাধি কি তাদের বাড়িতেই দেওয়া হয়? কিছুটা রিস্ক, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জায়গায় হঠাৎ মাত্র জঙ্গলে আছি, নৌকোয় আছি, হঠাৎ ঝড় উঠে গেল। হ্যাঁ, তখন ওদের আমি বাড়ির যারা ছিল তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দিয়ে আমি এই গাছের উপরে উঠেছিলাম। আপনি কি জলের জন্য মারপিট হয়ে যায়? এইটা মালোপাড়া, এইটা বিধবা পাড়া। বিধবা পাড়ার নাম হয়েছে কেন? ওই মালোপাড়া বলে আর বিধবা পাড়া বলে। না, ত্রিপল দিয়ে ঘেরা, ত্রিপল বেড়া দিয়ে ঘেরা এবং সামনে একটা বস্তা টানানো, এটা হচ্ছে ল্যাট্রিন। হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি সুন্দরবনের এমন একটি দ্বীপে এবং গোসাবা দ্বীপের এমন একটি গ্রামে যে গ্রামের করুণ কাহিনী কিন্তু তোমাদেরও কাঁদাবে। গ্রামটির নাম মালোপাড়া, কিন্তু বর্তমানে এর নাম হয়ে উঠেছে বিধবা পাড়া। তো কেন মালোপাড়া থেকে বিধবা পাড়া নাম হলো, তোমাদের এই ইতিহাসটা আজকে জানাবো এবং তার সাথে তুলে ধরবো এই গ্রামের মানুষের জীবনযাত্রা এবং পেশা। তো কতটা ঝুঁকিপূর্ণ এদের পেশা এবং জীবনযাত্রা কীভাবে নির্বাহ করে এরা, সমস্তই তোমাদের সামনে তুলে ধরবো। চলো শুরু করি আজকের ভিডিও। এই যে নদী পেরিয়ে ওপাশে যে জঙ্গলটা, সেই জঙ্গলে কিন্তু বাঘ থাকে। মোটামুটি কার্তিক অঘ্রাণ মাসে বা একটু শীতকাল হলেই বাঘ এই নদী পেরিয়ে গ্রামে প্রবেশ করে। এই গ্রামে প্রবেশ করেই বেশি কিন্তু নদীর যে চওড়াটা বেশি নয়, তো ওপাশ থেকে এই গ্রামে প্রবেশ করে, তো এই সমস্ত বাড়ির উপর আক্রমণ করে। তাছাড়াও ওর জন্য এখন এই বাঁধটা এই পাশে করা হয়েছে, আর নতুন এই যে ঢালাই রাস্তাটা করা হয়েছে নতুন, তার আগে কিন্তু এখানে সম্পূর্ণ মাটির রাস্তা ছিল। নমস্কার কাকু, কেমন আছেন? ভালো আছি, মোটামুটি চলছে। আপনার নাম কি? আমার নাম রণজিৎ মণ্ডল। আপনার নাম? আমি স্বপন হালদার, এখানকার নিবাসী। এখানেই বাড়ি আমার, এখানেই থাকে, জন্ম এখানেই। 5 নম্বর দুলকি আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। তো এই জায়গাটার নাম মালোপাড়া তো? হ্যাঁ, মালোপাড়া। তো মালোপাড়ার নাম আরেকটা নাম শুনেছি বিধবা পাড়া, সেটা কি এটাই? এইটাই। তাহলে মালোপাড়ার নাম বিধবা পাড়া হলো কেন? ওই যে বাঘে খেয়েছে, সব বাঘে খেয়ে গেছে স্বামীদের, তারা বিধবা হয়ে গেছে, এই হিসাবে বিধবা পাড়া নাম হয়েছে। তাও কত বছর আগের কথা এটা? 40-45 হয়ে গেছে। 40-45 হয়ে গেছে। হ্যাঁ। তা আপনাদের পরিবারের কাউকে কি বাঘে খেয়েছে? আমার 2 ভাইকে খেয়েছে। আপনার 2 ভাইকে? হ্যাঁ। আপনারা কত ভাই ছিলেন? 5 ভাই। এখন 2 ভাই আছি আমরা। আচ্ছা আচ্ছা। 2 ভাইকে কি বাঘে খেয়ে নিয়েছে? 2 ভাইকে বাঘে খেয়েছে। তারা কি জঙ্গলে ওই মাছ কাঁকড়া এগুলো করতে মাছ যেত? ধরতে গেল, মাছ ধরতে। তা বাঘে যে খেয়েছে তার মানে দেহ বা বডিটুকু পেয়েছেন? একটা বডি ফিরিয়ে নিয়ে এসছে, আর একটাকে পাওয়া যায়নি। বডি কিভাবে ফিরিয়ে নিয়ে আসলেন? মৃত অবস্থায় না জ্যান্ত অবস্থায়? না, মৃত অবস্থায়। আচ্ছা, মৃত অবস্থা। আচ্ছা আচ্ছা। তো খুব করুণ কাহিনী কিন্তু এটা। হ্যাঁ, ওটা ও অনেকটা ঘেঁটেছে, 10 কাঠা জমি 10 কাঠা মতন ঘেঁটেছে লড়াই করে। তারপরে আমরা গেছি, আমরা সংবাদ শুনে তারপরে গিয়ে আমরা গেছিলাম, প্রায় 200 লোক গিয়ে ওকে মানে খুঁজে গিয়ে ধরে নিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি বাইরের কাছ থেকে আমার বড় ভাইকে। আচ্ছা আচ্ছা। আর মেজো ভাইকে? সানো ভাইকে ছাড়াতে পারিনি, অনেক দূরে। ওটা হচ্ছে সেই কেতোখালি। বেশ করুণ ইতিহাস কিন্তু, করুণ কাহিনী। অনেকটা দূর, আমরা জানিনি, লোকের সঙ্গে গেছিল। আমার সেজি ভাইকে বাঘে ধরে নিয়ে এই হলো গল্প আর কি। আপনার সেজো ভাইকে বাঘে ধরে নিয়ে গেছে? বাঘে ধরে নিয়ে তার মৃতদেহ ফিরিয়ে নিয়ে এসেছি। এবার সেটাতে কিভাবে ফেরালেন? জঙ্গলে মাছ শিকার করতে গিয়েছিল সুন্দরবন নদীতে। আচ্ছা। এবার 4 দিন ছিল একটা নৌকোয়, একজনকে আক্রমণ করেছে, মানে সেটা ছিল আমার সেজে ভাই হিমাচন্দ্র হালদার। আজ থেকে 45 বছর আগে, তখন আমার বয়স ধরুন 16 বছর হবে, বুঝলেন। আমি তখন বাইরে পড়াশোনা করতাম, নর্থ বেঙ্গলে। ওখান থেকে খবর পেয়ে আমি চলে এসেছি, মানে ডেড বডি নিয়ে এসছে। এখান থেকে ডেড বডি থানায় গেল, থানা থেকে পোস্টমর্টম হয়ে মমিনপুরে যায়। সোনারপুর মমিনপুর জানেন তো? এখান থেকে মমিনপুরে যায়? হ্যাঁ, মমিনপুরে আমাদের পোস্টমর্টম করে, থানায় আসে প্রথমে হসপিটালে নিয়ে যায়, ওখানে মেডিকেল করে, তারপর এখান থেকে সোজা চলে যায় মমিনপুরে। ওখানে আচ্ছা, আরেকটা কথা, যারা এই বাঘের আক্রমণে মারা যায় তাদের যদি ফিরিয়ে আনা হয় তাদের সমাধি কি তাদের বাড়িতেই দেওয়া হয়? না, ওখান থেকে মেডিকেল করে তারপরে ওখান থেকে ডেড বডি চাইলে ওখান থেকে ওরা নিয়ে এসে বাড়িতে কাজকর্ম করেন। বাড়িতেই সমাধি দেওয়া হয়, তাই তো? মানে প্রত্যেক বাড়িতে যারা বাঘের আক্রমণে মারা গেছে তাদের এখানেই সমাধি দেওয়া হয়। আর এখানে শুনেছি হিন্দু মুসলমান সবাই মিলেমিশে বসবাস করে। এখানে কোনো দণ্ড নেই। আছে কিছুদিন আগে আপনার ওইদিকে দণ্ড হয়েছিল, ওই নাম শুনেছি নিশ্চয়ই, ওই লাইনে। ওটা আমাদের এখানে গোসা খুব শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনো গন্ডগোল নেই। এখানে
তো সুন্দরবনে এইরকম ভাবে আপনাদের দ্বীপে জল টল দিতে হয়? জল ফিল্টার করে আসছে, পুকুরের জল ফিল্টার করে আসছে। এটা পুকুরে না নদীর জল ফিল্টার করে আসছে? পুকুরের জল, খালের জল। খালের জল? কি জলের জন্য মারপিট হয়ে যায়? কতদিন ধরে আপনারা এরকম জলের কষ্ট পাচ্ছেন? কতদিন ধরে আছে তো 30 বছর ধরে দেখছি। 30 বছর কি? আর এরা তো তার আগে, আর আমি দেখছি 30 বছর। 30 বছর ধরে এরকম জলের কষ্ট? আর আমি তার মানে আমি দেখছি, আর এরা তার আগে বলে না, ওই যা সব কথা উঠছে দরকার নেই, ওসব বলে লাভ নেই। তো ব্যাপার এখানে কিন্তু জলের প্রচণ্ড কষ্ট, যে অধিবাসীরা রয়েছে বা গ্রামবাসীরা রয়েছে, গ্রামবাসীরা জলের প্রচুর কষ্ট ভোগ করেন। তো এখানে আমার আগেও অনেকে ক্যামেরা বা এইসব স্টোরি করতে এসছে, তো তাদের সামনে ওরা এই কথা বলেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তো আমার এই ভিডিও দেখে যদি এদের লাভ হয়, যদি আমার ভিডিও দেখে এদের জলের কষ্ট দূর হয়, তো এরা কিন্তু বীতশ্রদ্ধ হয়ে রয়েছে। ক্যামেরা দেখলেই বলছে ক্যামেরা ছবি তুলে কি হবে, জলের কষ্ট তো দূর হবে না। তো আমি সর্বান্তকরণের চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার উচ্চতর প্রশাসনের কাছে, যে যাতে এই গ্রামে বা এই দ্বীপের জলের কষ্টটা দূর করা যায়। তো এই রকম জলের লাইন বিস্তার করা হয়েছে, এই পুরো এর নিচ দিয়ে এইরকমভাবে জলের লাইন বিস্তার করা হয়েছে জল পাওয়ার জন্য। তো জল পাওয়ার জন্য বিস্তার করা হয়েছে জলের লাইন প্রচুর দিন আগে, এখনও পর্যন্ত জল পাওয়া যায়নি। তার জন্য কিন্তু গ্রামবাসীদের একটা ক্ষোভ রয়েছে যে খাবার জলটা নিয়ে। তো ঢুকেছি সেই পাড়ায়, নতুন রাস্তা করা হয়েছে। ঠাকুমা ভালো আছেন? হ্যাঁ, বলছি এইখান থেকে কি বাঘটাকে এদিকে চলে আসে এখন? না না না, আগে আসতো না আগে এদিকে বাঘ আসে না, ওদিকে জঙ্গল মেল ছেলে আছে। আচ্ছা, জঙ্গল মেল ছেলে মানে ওদিকে ওপারে যায়, ও ওপারে আসে। এদিকে আসে না। তো বলছি এই জায়গাটার নাম হচ্ছে কি মালোপাড়া, তাই তো? এটা হচ্ছে রাজবংশ আর মালাপাড়া হচ্ছে ওই মাথায়। ওইটা। তো বিধবা পাড়া কোনটা? ওই বিধবা পাড়া এদিকে আছে, ওদিকে আছে। এই পাড়া। তো একটা ভাইয়ের সাইকেলে করে যাচ্ছি, ভাই চালাচ্ছে, একটু পরে আমি চালাচ্ছি। তো পাড়াটা অনেক বড়, তো এখন ওদের বাড়িই যাচ্ছি। তো ভাই তোমার নাম কি? শারণ্য সর্দার। তো ওদের বাড়িতেই এই ভয়ঙ্কর ঘটনাটা হয়েছিল। হ্যাঁ, ওদের বাড়ি থেকে ওর দাদুকেই হচ্ছে বাঘে নিয়ে গেছিল। চলো। তো নমস্কার দাদা, আপনার নামটা কি? পবিত্র মণ্ডল। আচ্ছা, আমি শুনলাম ওই ভাইটা বললো আপনার ছেলে হয় হয়তো, যাই হোক উনি ভাগ্নে, ও বললো যে আপনাদের পরিবারের একজনকে বাঘে মানে বাঘের শিকার হয়েছে আর কি। তো ওটা আপনার কে হয়? আমার বাবা 78-এ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে মারা যায়। ব্যাস এই পর্যন্ত। তো আমরা আরেকটা বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে পোষা মুরগিটার চোখে পড়লো, বেশ সাইজ অনেক বড়। তো এখানে এরকমভাবে প্রত্যেক বাড়িতেই পুকুর আছে, যেটা দেখালাম। তো চলো, এই বাড়িতে নাকি একজনকে বাঘে নিয়েছিল বেশ কয়েক বছর আগে। চলো সেটা বলি বা দেখাই। তো নমস্কার, কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন। তো আপনাদের এই জায়গাটার নাম কি? মালোপাড়া। আরেকটা জায়গা, এই জায়গাটার আরেকটা নাম আছে তো, বিধবা পাড়া, তাই তো? নাম হলো কেন বিধবা পাড়া? ওই সব বাঘে খেয়েছে, তাই? সব বাঘে সব মারা আছে, বাবাদের সব বাঘে খেয়েছে। বাঘে খেয়েছে? তা আপনার পরিবারের কাউকে কি বাঘে নিয়েছে? মরেছে। তো যারা বাঘে খেয়ে নিয়েছে তাদের পরিবার চলে কিভাবে? ওই ছেলেপুলে আছে, আবার ওই জঙ্গলে টাকা পেতো না কি, আমি সরকার থেকে সাহায্য পাওয়া যায়? হ্যাঁ পাওয়া সরকার যায়, থেকে সাহায্য পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। পাওয়া যায় দিয়েছে। তাহলে মোটামুটি শেষ যে বাঘে নিয়ে গেছে এটা কত বছর আগে? হ্যাঁ বহুদিন আগে। মোটামুটি এই আমরা 5-10 বছরের মধ্যে তো কিছু হয়নি? আচ্ছা আচ্ছা। সে সব তখন তো অভাব ছিল না, হ্যাঁ হ্যাঁ। খেতে পেতো না তো, বাংলাদেশ থেকে এসে সব জঙ্গল করেছে, ওরা তো কাজ করতে পারে না, আচ্ছা আচ্ছা। খাটতে পারে না, ওই বাঘে জাল দিত, কাটতো, এইসব করতো? বাঘে খেয়েছে। আচ্ছা আচ্ছা। তাহলে কিছু করুণ কাহিনী এদের জীবনের। হ্যাঁ, এই বিরাট কাহিনী, এ রেকর্ড হয়ে গেছে দেশি গোটা। হ্যাঁ, আমরা তো তাই জানি। আমাদের শুনেছে তো। হ্যাঁ, বিধবা পাড়া সব তো জায়গায়। এরকম প্রত্যেক বাড়িতেই কিন্তু পুকুর রয়েছে। তো এটা কি বাড়ির পুকুর? বাড়ির পুকুর। ও, তা তোমাদেরই পুকুর নাকি?
আচ্ছা, তো পুকুরে মাছ চাষ করা হয় নাকি? হ্যাঁ মাছ আছে, মানে এমনি চাষ আমরা বিক্রি করার জন্য না, খাবার জন্য চাষ করি। কি কি মাছ আছে? পোনা মাছ আছে, রাইলেন্টিকা আছে, রূপচাঁদ আছে, পার্শে ছাড়া আছে, পার্শে মাছও ছাড়া আছে। ট্যাংরা মাছ আছে, চিংড়ি মাছ আছে। তো বাড়িতে যারা মানে বাড়ির সদস্য যারা সবাই কি এখানেই স্নান টান করেন বা কাপড় কাচেন? এখানে মানে পুরো একটা পুকুরের উপর একটা পুকুরে একটা ফ্যামিলি মানে একটা ফ্যামিলি। এখানে প্রত্যেকটা বাড়িতে দেখলাম প্রত্যেকটা বাড়িতে একটা করে পুকুর রয়েছে। পুকুর আছে। এখানে জলের সমস্যাটা প্রচুর দাদা, জলের সমস্যা প্রচুর জলের সমস্যা প্রচুর, মানে খাবার জলের সমস্যা বিশাল করে খাবার জল। আর এমনিতে ইদানিং ভালো বৃষ্টি হচ্ছে না, খাবার জলটা অটোমেটিক সবসময় সমস্যা থাকে। জল কখনো পাই কখনো পাই না। তো আপনারা খাবার জল পান কোথা থেকে? অনেক দূর থেকে আনতে হয়। ওখানে কি কল রয়েছে? ওখানে ধরো আমাদের কল সোনাগাঁয়ে বসানো আছে, পাম্প বসানো আছে, ওখান থেকে জলটা আসে। কিছু কিছু সময় জল এদিকে পৌঁছায় না, সেই জন্য সাইকেলে করে হোক ভ্যানে করে হোক জলটা ড্যামে করে দূর থেকে বয়ে আনতে হয়। ওটা আচ্ছা, যেই সামনে নদী দেখলাম, নদীর জল কি মিষ্টি না নোনতা জল? না, নোনতা জল। এখানে নোনতা জল। আর যদি কল পোতেন কলেও নোনতা জল? নোনতা জল ওঠে এখানে, ভালো মানে মিষ্টি জল ওঠে না। মিষ্টি জল ওঠেই না? তাহলে তো খাবার জল পাবেনই না। এখানে ওঠে না, সোনাগাঁয়ে জল ওঠে, আপনার রানীপুরে ওঠে। ওই জলগুলো সাপ্লাই হয়, পাইপের মাধ্যমে সাপ্লাই হয়। এই জলগুলো আমরা খাই, যখন আসে না তখন দূর থেকে আনতে হয়। তো প্রশাসন কি এরকম পাইপ লাইন বসানোর ব্যবস্থা করছে জলের জন্য? কল তো বসাচ্ছেই, এখন ঘরে ঘরে কল দিচ্ছে, কিন্তু জল কবে পাবো ঠিক নেই। এমনি যে আমরা খাবার জলটা পাই সেই জলটা পরিমাণ দিতে পারছে না। আর বাড়ি বাড়ি যে কলগুলো দিচ্ছে যারা বসাচ্ছে এখন, সেই কবে জল পাবো ঠিক নেই। এমনি খাবার জল যেটা আমরা পেতাম সেটা পাচ্ছি না, দূর থেকে বয়ে আনতে হয়। অনেকে কিনে খাচ্ছে, জল না বলে, কারণ বাড়িতে লোক নেই জল আনার, তারা কি করবে, কিনে খায়। এখন কিছু করার নেই, এখন এই জল তো সব কিছু করছে, কিন্তু কবে জল পাবো ঠিক নেই। আর একটা কথা যেটা হচ্ছে এই গ্রামের বেশিরভাগ পরিবারের মূল পেশাটা কি ছিল আগে? ওই জঙ্গল করা, মানে জঙ্গল থেকে কাঠ, মধু, কাঁকড়া, মাছ। হ্যাঁ, কাঁকড়া মাছ এগুলো ওরা কাটতো। এই জন্য আগে অ্যাক্সিডেন্ট হতো, এখন শুধু অনলি মাছ ধরে নদীতে, জঙ্গলের উপরে ওঠে না। জঙ্গলের উপর ওঠা তো নিষিদ্ধ হয়ে গেছে। এই জন্য ওঠে না, এই জন্য অ্যাক্সিডেন্টটাও কম আছে। মানে বাঘে যে নিয়ে যাওয়া ওটাও কম আছে, ওটা কমে গেছে। ওটা কমে গেছে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা শুনেছি, যে এটা কথা শোনা আর কি, যে এই গ্রামের ছেলেদের আগেকার দিনে অন্য গ্রামে যদি বিয়ে করতে যেত সে মেয়ে দিতে চাইতো না, এরকম একটা ব্যাপার আগে হতো। এখন ওটা নেই। এখন ওটা নেই, আগে হতো। আগে শুনেছি, আমি চোখে দেখিনি, আমার বয়স যাওয়ার যেটুকু আমি সেটুকুই দেখেছি, শুনেছি কথাগুলো, কিন্তু এখন আর সেটা নেই। এখন অ্যাভেলেবেল চলছে। আগেকার দিনে ভয়ে দিত না মেয়ে। হ্যাঁ, ভয় দিত না। জঙ্গলে কাজ, আদার্স কোনো কাজ ছিল না। এদের যতগুলো বসবাস আছে কারো জমি জায়গা নেই, কিন্তু সমস্ত কিছু খাটির উপর কাজ করে এরা। এইগুলি পাট্টা নিয়ে জমি এগুলো? হ্যাঁ, এগুলো সব এতে যা আছে খাস জায়গা, সব পাট্টা করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে আগে এই সিস্টেমগুলো চলতো, এখন আর চলে না। আর এই সমস্ত কারো জমি জায়গা নেই, সমস্ত যারা নৌকো জালে যারা কাজ করে, যারা মাটি কাটে, যারা লেবারি করে, বউ ছেলে দোকানে লেবারি করে, এই করে সংসার চলে। আপনি কি কাজ করেন? আমি আগে জঙ্গলে কাজ করেছি, এখন রাজমিস্ত্রি কাজ করি। জঙ্গলে কাজ করতে খুব ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, প্রচুরটা রিস্ক। যখন অ্যাক্সিডেন্ট হতে পারে। যেমন হঠাৎ মাত্র জঙ্গলে আছি, নৌকোয় আছি, হঠাৎ ঝড় উঠে গেল, নৌকো ডুবে গেল। আচ্ছা আচ্ছা, নৌকো ডুবে গেল মানে কুমির তো রয়েছেই। কুমির আছে, এমনি বড় নদীতে স্রোত আছে, বুঝলেন তো। এইবারে ওদের কোনো সময় লোকে হারিয়ে যায়, কোনো সময় নদী কিনারে সাঁত দিয়ে উঠতে হয়, এই হচ্ছে সমস্যা। এখন অনেকটা কমে গেছে, এখন মোটামুটি ভালো। তো এখানে নাকি বন্যা হলে খুব সমস্যা হয়, জল উঠে যায়, তাই? খুব সমস্যা হয়। তা বন্যায় ইয়াস বা আয়লা এই সময় কি অবস্থা হয়েছিল এখানে? কি হবে, খাওয়া দাওয়া কিচ্ছু ছিল না, ওই দিত খেতে। সরকার থেকে খেতে দিত? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো সরকার থেকে খেতে দিত, সেগুলো প্রায় অনেক দিন পর্যন্ত এভাবেই চলেছে। রান্না করে দিত খেতে, রান্না খাবার দিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কিছু ছিল না। ঘরবাড়ি সব উড়ে গেছিল, ওই এরকম ভেঙে গেছিল, জল ছিল, ভেঙে গেছে, সব ভেসে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো জলের সমস্যা আর এই প্রাকৃতিক দুর্যোগের সময় খুব বাজে অবস্থা হয় আপনাদের। তাহলে আপনারা থাকেন কোথায়? এখানে কোনো স্কুল টুল আছে নাকি? হ্যাঁ, স্কুল আছে, স্কুলে থাকেন? ভিডিও আছে, স্কুল বা বিডিও অফিস এখানে থাকে, মানে ফ্লাড সেন্টার যেগুলোকে বলে, ওই বন্যা হলে। আচ্ছা, মানে লোক এসেছিল নিয়ে যাওয়ার জন্য, স্কুল সব ভর্তি করে দিচ্ছে পার্টিতে। স্কুল লোকজন নিয়ে গিয়ে সব স্কুলে ভর্তি করে রাখে। তো আপনারাও ওরকম ছিলেন? হ্যাঁ, না আমার তারপর কি আপনাদের বাড়ি করার জন্য কিছু ব্যবস্থা করেছে? এখনো পাইনি, আমরা এখনো হইনি। আপনারা নিজেরাই তারপর বাড়ি করেছেন? হ্যাঁ, আমার ঘরটা উঁচু ছিল, মাটির ঘর, এখন আমার মাটির ঘর আছে। আচ্ছা আচ্ছা, জানি তা আপনাদের এখানে আপনার ঘরে আঙুল ধরেছিল নাকি? চলুন দেখি তো। ওই যে কাঠ, পুরো কাঠ, এইসব পুরো কাঠ। ওরে বাবা, তো এই ঠাকুমার ঘরে কিছুদিন আগে আগুন ধরে গেছিল, কি থেকে জানি না। এই যে সমস্ত পোড়া কাঠগুলো রয়েছে, এই কাঠগুলো পুড়ে গেছে, এই যে পোড়া কালি হয়ে গেছে ওপরে আগুন ধরে।
অবস্থা খারাপ, বটিটাও পুরো পুড়ে গেছিলো, এপাশে জল চকি দিয়ে পুরোটাই পুড়ে গেছিলো। তো এইরকমভাবেই কিন্তু খুব খুব ঝুঁকিপূর্ণভাবে জীবন কাটাতে হয় এদের। তো গোসাবার এই বিধবা পাড়ায় মানুষদের জীবনযাপন কিন্তু খুবই কষ্টের, মানে এতটা কষ্টের জীবনযাপন সে বলাই বাহুল্য। প্রতি বছর বন্যা হয়, বন্যা হলে ঘরবাড়ি ভেসে যায় এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, ঘূর্ণিঝড় যেগুলো, ইয়াস, আয়লা, এই সমস্ত যেগুলো হয় সেগুলোতে কিন্তু বাড়ি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। বাড়িঘর পাকা নেই, ঘর উড়ে চলে যায়। বন্যা হলে, প্রাকৃতিক বিপর্যয় হলে এদের থাকতে হয় প্রায় ওই 2-3 মাস 4 মাস মতো কোনো একটা ফ্লড সেন্টারে, তারপর ওখান থেকে আবার চলে আসে এখানে। এই হচ্ছে এখানকার জীবন। আমরা শহরে থাকি, তোমরাও বা আপনারাও শহরে থাকেন, আমরা খুব সুন্দরভাবে সুখী জীবনযাপন করি, একটা নিরাপত্তার মধ্যে থাকি, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকি। কিন্তু যারা প্রান্তীয় অঞ্চলে রয়েছে, যারা একদম কোর এরিয়ার ঠিক কাছেই রয়েছে, তাদের জীবনযাপনটা কতটা কষ্টের, কতটা চ্যালেঞ্জিং তোমরা একটু দেখো। তো আমরা এরকম অনেক গ্রামে যাই, গ্রামের বিভিন্ন পরিবারে ঘুরি, প্রত্যেক পরিবার থেকে কিন্তু আমাদের প্রতি তাদের ভালোবাসা দেখতে পাই। তো আজকেও তেমন তার অন্যথা হয়নি, তাই দেখতে পেয়েছি। তো এত দূর ঘুরে ঘুরে এসেছি, রোদে ক্লান্ত, তবুও কিন্তু এই বাড়ির যে ঠাকুমা আছে তিনি কিন্তু আমাদের চা করে দিয়েছেন নিজের হাতে। এই যে চা বিস্কুট কিন্তু নিজের হাতে করে দিয়েছে, এটা আমাদের কাছে কিন্তু অমৃতের সমান। সেই অমৃত চা আর বিস্কুট খাই। খাও 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 বাবা, মনে তো আরেকটা বাড়িতে ঢুকছি, দেখো বাড়িটার সেই অবস্থা, পুরো মাটির বাড়ি, একপাশে ত্রিপল দিয়ে ঘেরা, আর বাড়িতে একদম বড় এবং পেছনে পুকুরও রয়েছে। চলো দেখাই। এই যে মাটির বাড়ি, আর এই যে পেছনে বড় পুকুর। প্রত্যেকটা বাড়ির সঙ্গেই এরকম পুকুর রয়েছে। আর এই যে বাড়ির সেই পরিস্থিতি, মানে একদিকে মাটি, আর একদিকে চট বস্তা দিয়ে ঘেরা, আর একদিকে নেট দেওয়া, একদিকে এরকমভাবে গামছা টানানো, পর্দা টানানো। খুব করুণভাবে কিন্তু এদের জীবন কাটাতে হয়। এই যে বাড়ির পাশেই রয়েছে সবেদা গাছ, সবেদা গাছে কিন্তু সবেদার মুকুল চলে এসছে, দেখো সবেদার ফুল চলে এসছে বা মুকুল চলে এসছে। আর এই যে বাড়ি, বেড়ার বাড়ি, ভেতরে মাটি। তো ওখানে কাকু দাঁড়িয়ে আছে বাড়ির। তো নমস্কার কাকু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? এটা কি আপনাদেরই বাড়ি? হ্যাঁ আমাদের বাড়ি। মাটির তৈরি না বেড়ার তৈরি? মাটির তৈরি। আমরা তো ঘরের জন্য অনেকবার ফটো তুলে নিয়ে গেছি, কত দরখাস্ত দিলাম, পার্টিকে জানালাম, ঘর তো আজও পর্যন্ত আজ হলো না। এই আশেপাশে দেখুন, এই সামনে ঘর পিছনে ঘর, কিন্তু আমার ঘর হয়নি। আচ্ছা, তো কতবার নিয়ে গেছে এরকম, কতদিন আগে নিয়েছে? আজকে ধরুন বছর 5-6 হয়ে গেছে। বছর 5-6 হয়ে গেছে আপনার কাছ থেকে সমস্ত ছবি তুলে নিয়ে গেছে, কিন্তু ঘর হয়নি। মানে পাকা ঘর যেটাকে বলে। হ্যাঁ, যেটা পাকা ঘর বলে সেটা সবাই। এই যে এইরকম পাকা ঘর কিন্তু ওপরে টিন। হ্যাঁ, ওই এলবেস্টার দিয়েছি, যাই হোক। হ্যাঁ, এই যে অ্যাসবেস্টস বা টিন, এরকম আমাদের অনেক নিয়ে গেছে, এইসব ঘর ফটো তুলে নিয়ে গেছে, আমাদের ঘর দেয়নি এখনো পর্যন্ত। তা প্রাকৃতিক বিপর্যয়ের সময় কিভাবে দিন কাটান? বাড়ির দিন ওই লোকের বাড়ি চলে যায়, পাকা ঘরে যাদের তার বাড়ি চলে যাই। এই জন্য আয়লা হলো, সব তো জল ঢুকে গেছিলো, এই ঘরটা পড়ে গেছিলো, আবার ঠিক করেছি। ওই পাশে পাকা ঘরটা চলে গেছিল আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা, তারা অসুবিধা করে না, তাই তো? সবাই মিলেমিশে থাকেন। আচ্ছা, বিধবা ওরা মানে জঙ্গলে গেলেই বাঘে ধরতো, এরকম ওই অবস্থার জন্য মানে ওকে বিধবা বলে নাম দিয়েছে আর কি। জঙ্গলে গেলেই বাঘে ধরতো এবং মারা যেত, এবং মহিলারা বিধবা হয়ে যেত। এর জন্যই নাম হচ্ছে বিধবা পড়লে, ওই জন্য। আচ্ছা আচ্ছা, তাদের জীবন জীবিকা কিভাবে কাটে তারপরে? তারপরে ওদের খুব কষ্টের দিনকাল মানে কেটেছে। এখন তো তারা তো নেই, সব মরে গেছে। এখন আছে সব যারা, তারা তো ওই ছেলেপুলে বড়টা হয়ে গেছে, তারাই এখন চালাচ্ছে সংসার, আর কি করে। আচ্ছা, খাটাখানি করে চালাচ্ছে। তো কাকিমা কি রান্না করছে? তো কি রান্না করছেন আজকে? আমি রান্না করে শাক করবো, ওই উচ্ছে আলু ভাজবো। কি শাক এটা? ওটা কলমি শাক। কলমি শাক, উচ্ছে আলু ভাজবেন? হ্যাঁ, ভালো। আর মাছের ঝাল করবো, একটু মাছ আছে, মাছ রান্না করবো। আচ্ছা আচ্ছা। তো গ্রামের বাড়ির পরিবেশের টয়লেট আর ল্যাট্রিনটা দেখো। হ্যাঁ, পুরো এরকম ত্রিপল দিয়ে ঘেরা, ত্রিপল বেড়া দিয়ে ঘেরা, এবং সামনে একটা বস্তা টানানো, এটা হচ্ছে ল্যাট্রিন।
আর টয়লেটটা সম্পূর্ণ এরকমভাবেই কিন্তু বাড়ির পুরুষ মহিলা সবাই কিন্তু এইরকমভাবেই এরা টয়লেটে বা বাথরুমে বা পায়খানা করতে যায়। তো একটা কি বলবো, তোমাদের দেখেই কেমন লাগছে। তো আমরা এরকম কোনো দিনই যেতে পারবো না, বা তোমরাও হয়তো কোনো দিন এরকম জায়গায় যেতে পারবে না, কিন্তু এরা এখানেই সাবলীল হয়েছে কেন সেটা একটু ভাবো, যে এইরকম অবস্থায় তারা সাবলীল কেন হয়েছে। এখানে কিন্তু কিছুই নেই, মানে এরা একটা নেই রাজ্যের বাসিন্দা। তো এখানে কিছু করারও উপায় নেই, কারণ যেভাবে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে প্রতি বছর, কিছু ভালোভাবে করলে সেগুলোও থাকবে না। এরকম একটা জায়গায় বাধ্য হয়ে আছে শুধুমাত্র তাদের জীবিকা এবং জীবনটাকে টিকিয়ে রাখার জন্যে। তো এরকম পুকুরের চারিপাশে কিন্তু বেশ উঁচু করা রয়েছে, আর এপাশে একটা ড্রেন মতো কাটা রয়েছে। তো এপাশ থেকে যেতে হবে এখন। খুব কঠিনভাবে উঠতে হলো। তো এই অংশ থেকে যাতায়াত করাটা কিন্তু খুবই কঠিন। তো এই যে দেখতে পাচ্ছ পাশে একটুখানি পা পিছলালেই, এই যে এখান থেকে পা দিয়ে যেতে হচ্ছে, পা পিছলালেই পুরো পুকুরের মধ্যে পড়ে যাব। তো সামনেই একটা কাঠের ঘর বোঝাই করা রয়েছে। এখানে মূল জ্বালানি হচ্ছে কাঠ, গ্যাস ট্যাস এত চলে না এখানে। তো একজন কাকুর বাড়িতে আসলাম, ওনারা বাড়িতে নেই, কিন্তু ওনাদের বাড়ির অবস্থাটা দেখো। এই যে ঘরের অবস্থা, ঘর সম্পূর্ণ ফেটে গেছে, মাটির ঘর। এই দিকটা দেখাচ্ছি, তো খুব বাজে অবস্থা, পুরো ফেটে গেছে ঘর। তো অবস্থা হচ্ছে গিয়ে এইরকমভাবে এই ঘরের দিন যাপন করতে হয় বিভিন্ন মানুষের। তো হেঁটে চলেছে একটা রাস্তার উপর দিয়ে, রাস্তাটা কংক্রিটের রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ, নতুন করা হয়েছে। তো এইটাই হচ্ছে এই গ্রামের কিছু উপকার হয়েছে, যে অন্তত রাস্তাটা এমন করা হয়েছে যাতে বর্ষার সময় কাদা না হয়। তো এই দিকে দেখো, রাস্তার এইদিকে যে এই খালটা রয়েছে, এই খালে জলের সময় পূর্ণ জল ভর্তি হয়ে যায়। আর এই পাশে যে ধান কেটে নিয়েছে, এখন ধান কেটে নিয়ে ওই যে গাছগুলো রয়েছে, গাছগুলোর পরেই কিন্তু জঙ্গল। মানে মোটামুটি কার্তিক অঘ্রাণ মাসে বা শীতকালে ওইখান থেকে বাঘ কিন্তু এইখানেও চলে আসে রাত্রেবেলাতে, সেই ভয়টা কিন্তু এদের রয়েছে। তো এখন আসবে না, এখন যেহেতু গরমকাল, কিন্তু রাত্রেবেলা চলে আসে, এই শীতকালে চলে আসে। তো রাস্তার পাশে আরেকটা বাড়ি চোখে পড়লো, সেই বাড়িটাই কিন্তু এই 8 চালা টিনের তৈরি, সামনে এরকম খড় গাদা দেওয়া রয়েছে। এই যে নেট দেওয়া, এখানে হাঁস মুরগি রাখে। আর প্রত্যেক বাড়ির সামনে একটা করে পুকুর, যেটা বললাম এই পুকুরের নাব্যতা অনেক কম। তো এই যে হচ্ছে বাড়ির হচ্ছে এই যে এইটা অনেকটা নিচুতে, কিন্তু অনেকটা মাথা নিচু করে এইভাবে ঘরে ঢুকতে হয়। আর ঘরের ভেতর কিন্তু সম্পূর্ণ বেড়া দেওয়া, আর বাইরেও বেড়া দেওয়া। তো এই পাশটা যাই, গিয়ে দেখি। তো এই পাশটাও তেমন, বেড়ার পাশে কিন্তু রং করা রয়েছে প্রত্যেকটা বাড়িতে এরকমভাবে। আর মেন রাস্তাটা পিচে হলেও বা কংক্রিটের হলেও, এখানে এখনো পর্যন্ত ইটের রাস্তাই রয়েছে। তো নির্মল একটা পরিবেশ, কিন্তু পরিবেশ নির্মল হলেও কিছু সময় নির্মল থাকে না। প্রচণ্ড ভয়ঙ্কর বৃষ্টিতে এদের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে পড়ে। তো এই যে কাকু বসে আছে। নমস্কার কাকু, কি খাচ্ছেন? পান্তা ভাত। পান্তা ভাত খাচ্ছেন? হ্যাঁ, সকালে পান্তা ভাত খান নাকি? হ্যাঁ, সকালবেলা পান্তা ভাত খাইছি, আজকে একটু বেলা হয়ে গেছে। এমনি পান্তা ভাত খাওয়া শরীরের পক্ষে ভালো শুনেছি। আমি পান্তা ভাত আগে করেই খাই। আচ্ছা, তো এই আনাজগুলো কি আপনি কাটছিলেন? এই আনাজগুলো আমি কেটেছি। কেন, কাকিমা কোথায়? তো কাকিমা অন্য কাজ করছে টুকিটাকি ঘরে। ঘরের কাজ করছে। তো আপনি কি কাজ করেন? আমি জন্মজুরি, চাষবাস, এইসব কাজ। এই বাড়িটা আপনার নাকি? হ্যাঁ, এই বাড়িটাই আমার। তো বাড়িটার যে চালটা রয়েছে না, সামনের চালটা অনেক নিচুতে রয়েছে, এটা কেন? কি করবো, এই যেভাবে খাটাখাটির মধ্যে সংসার, কোনো জমি জায়গা আমার কিছু নেই, ঠিক আছে? কোনো কিছু হেল্প করার কোনো লোকজনও নেই, একলার উপরে সব কিছু। আচ্ছা আচ্ছা। যার জন্যে আমার এই অবস্থা। তা আপনি হচ্ছে কিছুদিন পর তো বর্ষাকাল চলে আসবে। তো বর্ষাকালে এখানে তো প্রচন্ড বন্যা হয়। হ্যাঁ। আপনার বাড়িতে জল ঢোকে? হ্যাঁ, বলছি তো, আগের বারে জল ঢুকেছিল। আমি 7 দিন গিয়ে কাঠবাংলা ছিলাম। কাঠবাংলা? এই যে ওই থানার সামনে যে আচ্ছা, হ্যাঁ, ফ্লাড সেন্টার যেটা করেছে, ওখানে ছিলেন? ওখানে ছিলাম। তো সেই কদিন আপনাদের তো কাজবাজ সম্পূর্ণ বন্ধ থাকে? কাজবাজ সব বন্ধ ছিল,
যেমন খাওয়া দাওয়ার খুব অভাব ছিল, ওই স্কুলেতে রান্না করতো, তাই দিত, তাই খেতাম, সবাইকে নিয়েছিল। তো এই যে জায়গাটার নাম বিধবা পাড়া, হ্যাঁ, বিধবা পাড়া হয়েছিল কেন? এসব বাঘে টাঘে খেয়েছিল, হ্যাঁ, বেশিরভাগ বাঘে খেয়েছিল, সেসব মেয়েরা সব মারা গেছে। হ্যাঁ, 2-1 4 থাকলে থাকতে পারে। হ্যাঁ, আর বেশিরভাগ বাঘে খেয়েছিল বলে সেই জন্যই বিধবা পল্লী পাড়া। তো একটা সময় নাকি এই পাড়ায় লোকে বিয়ে দিতে চাইতো না মেয়েদের, এটা এই ঘটনা কি সত্যি? না না, এই ঘটনা সত্যি না। আচ্ছা, এটা এমনি জাস্ট শোনা যায়, তাই তো? আচ্ছা, তো এটা আপনার মেয়ে? না না, ওটা আমার নাতনি। ও, নাতনি। নাম কি বাবা তোমার? কোয়েল মণ্ডল। কোন ক্লাসে পড়ো? 3 তে। পড়াশোনা করো? প্রতিদিন স্কুলে যাও? প্রত্যেক দিন স্কুলে যাবা? দাঁড়াও, একটা জিনিস দিই তোমায়। দাঁড়াও দাঁড়াও। শুনি কেন? প্রতিদিন স্কুলে যাবে, ঠিক আছে? কাকে? আচ্ছা, তাহলে বোনকে একটা দাও, তুমি একটা নাও, আর প্রতিদিন স্কুলে যাবে, ভালো থাকবে। হ্যাঁ, তো কিছু বাড়ির সামনে কিন্তু এইরকম যে ক্রস চিহ্নটা রয়েছে না, খ্রিস্টান ধর্মগ্রন্থে সেই ক্রস চিহ্নটা রয়েছে। তার মানে এখানে কিন্তু কিছু বাড়ি খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ভুক্ত। একটা জিনিস দেখো তো, এইরকম একটা সাঁকোর মধ্যে দিয়ে পুরো পারাপার হতে হয়। তো ছাগল এখান থেকে যেতে পারে, মানুষও যেতে পারে, কিন্তু গরু যেতে পারে না। তো গরুর ক্ষেত্রে ওই যে বাঁধানো রয়েছে জায়গাটা, ওই জায়গা থেকে ভাটার সময় গরু পার করা হয়, আর এখান থেকে মানুষ গিয়ে ওপাশে বেঁধে রেখে আসে, এবং চাষের জন্য যারা যায় তারা কিন্তু এর উপর দিয়েই পারাপার হয়। তো আমাদের মিন্টু ভাই কিন্তু বাসে সাঁকো পেরিয়ে আসছে। এই আসতে পড়ে যাচ্ছে, কিন্তু পড়ে গেলে সেকেন্ড সেট নেই, পুরো কাদামাখা অবস্থায় বাড়ি যেতে হবে। তো এইভাবেই কিন্তু এদের যেতে হয়। তো ওরা খুব সাবলীলভাবে যায় গ্রামের মানুষেরা, কিন্তু আমরা যেতে গেলে পা কাঁপবে। যেমন মিন্টু ভাইয়ের পা কাঁপছে, তেমন কিন্তু প্রত্যেকের পা কাঁপবে। আর এই যে খালটা রয়েছে, খালে কিন্তু এরকম জাল পাতা রয়েছে। যখন জোয়ার আসে তখন ওই দিক থেকে জল এসে মাছ এগুলোতে বাঁধে, ওইদিকে মুখ করা রয়েছে। আর যখন জোয়ার আসে এই দিক থেকে, আর ভাটা যখন চলে যায় জল, তখন ওইগুলোতে বাঁধে। দুদিকেই মুখ করা রয়েছে, মানে মাছ যেদিকেই যাক না কেন বাধা এতে পড়বেই। তো আরেকটা বাড়িতে আমরা যাচ্ছি। এই বাড়িটার কিন্তু রাস্তা পুরো মাটির, এইদিকে এখনও পিচের রাস্তা হয়নি। আর এইরকমভাবে পায়ে হাঁটা পথ দিয়ে কিন্তু বাড়িটায় ঢুকতে হয়। এইরকমভাবে সরু গাছের মধ্যে দিয়ে একটা পথ, সেই পথ দিয়েই বাড়ির রাস্তা। তো এই বাড়িটা কিন্তু ওপরে পুরো টিন দেওয়া রয়েছে, আর এদিকে বেড়া। তো ভাই, তোমার নাম কি? জয়দীপ মণ্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3। এটা তোমাদের বাড়ি? ও, পড়াশোনা করছো নাকি? কে পড়াচ্ছে? জেঠু। জেঠু পড়াচ্ছে? পড়াশোনা করো তো মন দিয়ে? আচ্ছা, তো এটা কি তোমাদের পোষা কুকুর? নাম কি ওর? টমি। আচ্ছা আচ্ছা, এই যে এরকম খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেক মনীষীর ছবি দেওয়া আছে এখানে। এই ছবিগুলো কে লাগিয়েছে বাবা? জেঠু লাগিয়েছে? বাহ। তো এই কাকুর বাড়িতে এসেছি, কাকুর সাথে কথা বলি। নমস্কার কাকু। হ্যাঁ নমস্কার। আপনার নামটা কি? দিলীপ মণ্ডল। দিলীপ মণ্ডল। তা আপনি আপনার পেশা কি করেন? আমি হোমিওপ্যাথি ডাক্তার। হোমিওপ্যাথি ডাক্তার। এটা আপনারই বাড়ি? এটা আমার বাড়ি, হ্যাঁ। আচ্ছা, তো এই যে প্রতি বছর এখানে জল ওঠে, জল উল্টে আপনাদের সমস্যা হয় না? প্রচণ্ড অসুবিধা হয়। তখন থাকেন কোথায়? তখন আমরা উপরের দিকে উঠে যাই, লজ কিংবা বড় রাস্তার উপরে, সেখানে চলে যাই। বড় রাস্তার উপরে কি ত্রিপল খাটিয়ে থাকেন? বড় রাস্তার উপরে না, ত্রিপল খাটানো, ত্রিপলটা পাবো কোথায়? আচ্ছা, ত্রিপলও দেয় না? না, ওইভাবে থাকতে হয়। তারপরে একটা শেল্টার খুঁজে যেতে হয়। কোনো লজে যদি কোনো মালিক যদি রাজি থাকে, হ্যাঁ, সেখানে থাকার জন্য আমরা যাই। হ্যাঁ বললো। এবার মানে সেখানে কি তার থাকার জন্য তারা কোনো টাকা নেয়? না না, টাকা নেয়নি। আমরা বিগত কয়েকবার গেছিলাম। হ্যাঁ,
টাকা পয়সা নেয়নি, তবে বেশি দিন থাকলে টাকা নেবে এরকম একটা সম্ভাবনা ছিল, আমরা আবার চলে এসেছিলাম। আচ্ছা, আর এখানে যে ফ্লাড সেন্টার আছে বা স্কুলগুলো আছে, সেই স্কুলে থাকেন না? স্কুলটা আমাদের বাড়ির থেকে একটু দূরে হয়ে যায় বলে কাছাকাছি কিছু লজ টজ আছে, সেখানে চলে যাই। এর আগের বারে যখন লজ ছিল না তখন আমরা রাঙাবেলিয়া চলে গেছিলাম। রাঙাবেলিয়া তো এখান থেকে অনেকটা দূর? অনেকটা দূরে চলে যেতে হয়েছিল। আচ্ছা, সম্ভাবনা ছিল বলে, বড় ধরনের হয় বলে রাঙাবেলিয়া যে ফ্ল্যাট সেন্টার আছে তার উদ্দেশ্যে চলে যাওয়া হয়েছিল। তো এখানে যে আমফান বা আয়লা হয়েছিল তখনকার পরিস্থিতি কেমন ছিল এখানে? তখনকার আমফানের সময় তো মারাত্মক অবস্থা, ওখানে সামনের দিকে নদী বাঁধ ভেঙে গেছিল। এবার সেখান থেকে জলের তোড় টোটালি চলে এসেছিল, এসে পুরো ঘর বাড়ির উপরে উঠে গেছিল। আমার এর উপরে জল উঠে গেছিল, আর পুকুর ভর্তি হয়ে গেছিল, এবং পুকুরে যে বড় বড় মাছ ছিল সব চলে গেছিল। তারপরে মুরগি ছিল কিছু, মুরগিগুলো সব মারা গিয়েছিল। আচ্ছা, তাহলে তো প্রচন্ড অসুবিধার মধ্যে আপনাদের থাকতে হয় প্রতি বছর। প্রচন্ড অসুবিধা, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সে অবস্থার সম্মুখীন না হলে মানে আমার কথাগুলোকে গল্প মনে হবে, কিন্তু পরিস্থিতির সময় থাকলে, যখন জল উঠে এসেছিল সাপটা এখানে ছোটাছুটি করছিল, আর লোকজন কিছু ছোটাছুটি করছিল কিছু ফয়দা নেওয়ার জন্য, মানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো আমি তখন কি করেছিলাম, বাড়ি ছেড়ে চলে যাওয়ার মধ্যে চুরি টুরিও হয়, তখন চুরির সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, হ্যাঁ, তখন ওদের আমি বাড়ির যারা ছিল তাদেরকে অন্য জায়গায় সরিয়ে দিয়ে আমি এই গাছের উপরে উঠেছিলাম। আপনি গাছের উপরে উঠেছিলেন? এই সামনে যে গাছটা দেখছেন, ওই গাছের বকুল গাছের উপরে। এই গাছের উপরে উঠেছিলেন? হ্যাঁ, গাছের উপরে উঠে বসেছিলাম, আর নিচে দাঁড়ানো যাচ্ছে না, জলের স্রোত। তো গাছের উপরে যে উঠেছিলেন, ওটা মানে ওখানে কি কিছু থাকার জন্য চালাঠালা কিছু করেছিলেন মাচা? না না না, ডালে বসেই ছিলাম। কতক্ষণ ডালে বসেছিলেন? ঘন্টা 4-5। রাত্রিবেলাতে? না, ওটা দিনের বেলার থেকেই ছিলাম, দিনের বেলায় ছিলাম, রাত্রে ছিলাম না। ওটা দিনের বেলা হয়েছিল গতটায়। আচ্ছা 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 আচ্ছা, মানে একটা দিনের বেলা হয়েছিল, ওই জন্য ওর উপরে ছিলাম। কিছু লোক ঘোরাফেরা করছিল, এটা ওটা সেটা নিয়ে চলে যাবে, কাঠ ফাট এটা ওটা সব ভেঙে নিয়ে যাবে। তারপরে ঘরের আসবাবপত্র সব ভেসে যাচ্ছিল, টেনে নিয়ে চলে যাবে। ওই গাছের উপরে সাপের ভয় নেই? গাছে সাপ ওঠে না? গাছে লাঠি ছিল সঙ্গে, নিচে তো সাপের ভয়ে উঠেছিলাম উপরে। শুধু একটা লাঠির ভরসায় আপনি গাছের উপর থেকে পুরো একটা বাড়ি পাহারা দিয়েছেন? হ্যাঁ, কি করব, উপায় নেই। এটা কতদিন করেছেন তাও? এটা আমি গতবারের ইয়েটাই করেছি, আর আগের বারের যেটা হয়েছিল সেটা রাত্রে হয়েছিল। রাত্রে আর গাছে উঠতে পারিনি, ঘরের মধ্যেই ছিলাম, বাড়ির কাউকে রাখিনি। আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম। ঘর যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, সেরকম একটা সম্ভাবনা। সেরকম মুহূর্তে আপনি একা ঘরের মধ্যে ছিলেন, তো আপনার তো ক্ষতি হয়ে যেতে পারতো। হতেই পারতো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। মানে এরকম জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের বারংবার জীবনের ঝুঁকি নিয়ে আপনারা থাকেন? বারংবার, প্রত্যেকবারই জীবনের ঝুঁকি নিয়ে থাকতে। আর ঝড়ের একটা ঝাপটা উঠলেই মনে হচ্ছে যেন নদী বাঁধ ভেঙে যাবে। ওদেরকে সরিয়ে দিয়ে আমি থাকি। একা থাকলে যাতায়াতের কোনো অসুবিধা হবে না, সরে যেতে পারবো। কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে ওদের তো বাচ্চা কাচ্চা থাকলে ওদের জন্য ওই রিস্কটা নেই, ওদের চিন্তাটা আগে করতে হয়। ওদের সরিয়ে দিয়ে আমি থাকি প্রত্যেকবারই। আচ্ছা আচ্ছা, সে দিনে হোক আর রাতে হোক। তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই দিদি জল নিয়ে এসছে খাওয়ার জন্য। কি দরকার ছিল এসবে? গরমের সময়? তো এই যে আতিথেয়তা, এই গ্রামে আসলে কিন্তু আতিথেয়তা সম্পূর্ণ ভরপুর আমরা পেয়ে যাই। তো অসংখ্য ধন্যবাদ দিদি। এই যে ঘরের পাশে কিন্তু মুরগি বা এই পোষা প্রাণী রাখার ঘর। দেশি মুরগি? ওই তো একটা চড়ছে তো দেশি মুরগি। নমস্কার কাকু, ভালো আছেন? তারপর কেমন চলছে আপনাদের দিনকাল বলুন? আমাদের দিনকাল চলছে, আমরা সুন্দরবনে থাকি। এখন সুন্দরবনে আমাদের এখানে সেরকম ইনকাম পত্র তো নেই, সেই হিসেবে মোটামুটি চলে যাচ্ছে আর কি। আচ্ছা, আপনাদের এখন মূল পেশা কি? আমরা জন্মজুরি কাজ করি এই পর্যন্ত। আর এই যে মুরগিগুলো পোষা, এগুলো কারা পোষে? আমরা বাড়িতেই পুষি। বাড়িতেই পোষে? বিক্রি করার জন্য না খাওয়ার জন্য? খাওয়ার জন্য, তার মধ্যে দু একটা বিক্রি করে দিলাম। আচ্ছা, এই এরকম আর কি। তো এইরকম এগুলো ফেটে গেছে কেন? এই যে এরকম এখানে আমাদের বন্যা হয়েছিল, বুঝলেন তো? প্রতি বছরই হয় বন্যা। সেই ইয়ে হলো, ইয়াস না কি হলো ওটা, আমফানে এই পর্যন্ত জল উঠে গেছিল।
সেই জলে উঠে যাওয়ার পরে এই অবস্থা এখন আছি। এখন সেটাকে এখন রিপেয়ার করতে পারি অর্থনৈতিক সমস্যার জন্য। আচ্ছা আচ্ছা, তা অর্থনৈতিক সমস্যা তো একটা থাকবেই, কারণ অর্থনৈতিক সমস্যা তো এখানকার এটা একটা বিরাট বড় প্রতিকূলতা নাকি? অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এই কাকু মাছ ধরছে, এটাকে কি খেপলা জাল বলে? খেপলা জাল দিয়ে মাছ ধরছে, দেখি কি কি মাছ ওঠে। আচ্ছা, হ্যাঁ পড়বে না কেন, ভালো মাছ উঠেছে মনে হচ্ছে, লাফানো দেখে তো তাই মনে হলো। এই তো, এটা কি মাছ? বড় বড় মাছটা কি মাছ? পোনা মাছ। ও, রুইয়ের পোনা মাছ। আচ্ছা আচ্ছা, ছোট ছোট এগুলো। আর এই বালতির মধ্যে রয়েছে মৌটি মাছ। মৌটি মাছ, তাই তো, বা মৌরলা মাছ যেগুলো, মৌরলা মাছ যাকে বলে। মৌরলা মাছ। চলে যাচ্ছে ওই মাছ, চলে যাচ্ছে ওই দেখো। তো প্রচুর দাম তো এই মাছের। হ্যাঁ, এই মাছের দাম খুব। হ্যাঁ, বাজারে তো প্রচুর দাম। এখন না হলে 250 টাকা করে কেজি। হ্যাঁ, তা তো হবেই। আর এই বড় মাছগুলো কি ছেড়ে দেবেন নাকি বড় হওয়ার জন্য? কোন পুকুরে? আচ্ছা আচ্ছা, সামনের পুকুরে। ও আচ্ছা, ওই কাকু গিয়ে ওই পুকুরে দিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওখানে একটা বড় মাছ আছে কিন্তু লাফাচ্ছে বেশ। এই তো ছোট মাছ, এরকম বড় বড় মাছ আছে। কত বড় 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 মাছ হয়? ওই পুকুরে আছে অনেক বড় মাছ। আচ্ছা, ওগুলো তো চারাপোনা এগুলো। ওগুলো তো ধরবেন না এখন? না না। আচ্ছা, এগুলো ছাড়বেন আর এগুলো খাওয়া হবে, ছোট মাছ। বাহ, একটা মাছ 1 ফোঁটা রক্ত। ওই বড় মাছের ও একটা গোটা খেলে 1 ফোঁটা রক্ত হবে। তো দুটো পুকুর, এই পুকুর থেকে মাছ, এই পুকুরটা ছেঁচা হবে তাই তো কাকু? পরিষ্কার করা হবে, ওর জন্য এই পুকুর থেকে বড় মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে নতুন পুকুরে, আর ছোট মাছগুলো খাওয়ার জন্য রেখে দেওয়া হচ্ছে। নদীর জল যখন বাড়ে তখন তো পুকুর ছাপিয়ে যায়। পূর্ণিমা পুরো গোল হয়ে যায় চাঁদ, তখন তো পূর্ণিমা, তখন মাছ হয় প্রচুর নদীতে। তখন মাছের দাম কি কম হয়? অনেক কম। তখন ওই বলছি না চাবড়া চিংড়িগুলো যেগুলো 30-40 টাকা করে, তখন গন পড়লে তখন 20 টাকা শ হয়, মানে প্রায় অর্ধেক দাম হয়ে যায়। অর্ধেক দাম হয়ে যায়। সেই চিংড়ি একটা আছে। কোথায়? কোথায় সেই চিংড়ি? দেখা যাচ্ছে ওই যে ওকা শোঁটা তুলে ধরো দেখি চিংড়ি মাছটা, ওই তো গালায় তো সেই চিংড়ি। এটা তো হরিণী ছিল, সেটা তো চাবড়া। এটা বেশ বড় চিংড়ি। বড়, এটা হরিণী। এ তো প্রায় 50 টাকা তো শ হবেই। না না, আমাদের এখানে এত হয়। আপনাদের এখানে কম, কিন্তু কলকাতার দিকে প্রচুর দাম। হ্যাঁ, ওদিকেও অনেক দাম, আর আমাদের দিকেও প্রচুর দাম। বলছি না এই চাবড়া যেগুলো বড় বড়, সেগুলো তখন গন পড়লে 20 টাকা শ হয়, কখনো 15 টাকা শ হয়। তো কাজটা ভালো হোক, পড়াশোনা ভালো করে করবে। হ্যাঁ, টাটা। টাটা দিদা। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। থাকবেন, আপনারা কাজটা যত ভালো হয়, আপনার উদ্দেশ্য সফল হয় জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো, আসছি। এই যে গ্রামগঞ্জে থেকে প্রান্তীয় মানুষের কাছ থেকে আশীর্বাদ নেওয়া, এটা কিন্তু পরম প্রাপ্তি। এটা নতুন গোসাবাধা না, আর এইটা হচ্ছে গিয়ে নতুন ফ্ল্যাট সেন্টার, যে বন্যার পরে থাকা হয় সেগুলো। তো এই হলো সুন্দরবনের বিধবা পাড়া। তো সুন্দরবনের বিধবা পাড়ার জীবনযাত্রা তোমাদের দেখালাম, এবং তাদের জীবন প্রতি বছরে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগে কিভাবে বিপর্যস্ত হয় সেগুলোও তোমাদের দেখালাম। এখানকার জীবন কিভাবে চলে, তাদের মানুষের কষ্ট, দুঃখ, আনন্দ সবই তোমাদের সামনে তুলে ধরলাম এই সুন্দর ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থেকো, টাটা।